শুরু করছি অন্তরালে আগুন। লিখনিতে তানিশা সুলতানা। পর্ব সংখ্যা ১৯। গভীর ঘুমে আচ্ছন্ন নূপুর। কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়ার ফলে এই সময় ঘুমাচ্ছে। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। নয়ন পাশে বসে সিগারেট টানছে এবং গভীর মনোযোগে চাঁদকে দেখছে। বটু পাশে ফ্লোরে বসে আছে। তার মনে অনেক প্রশ্ন, কিন্তু সাহস হচ্ছে না কিছু বলার। সে শুধু তাকিয়ে আছে নয়নের মুখ পানে। বল্টু, তুই যা এখন। আই নিড সাম রেস্ট। বল্টু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ভাই, ভাবি ঘুমাচ্ছে। সিগারেটের গন্ধে তার ঘুম ভেঙে যেতে পারে। সঙ্গে সঙ্গে ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট বের করে নন এবং ছুঁড়ে মারল জানালার বরাবর। বল্টু ততক্ষণে দরজা বন্ধ করে বেরিয়ে গিয়েছে। নয়ন নুপুরের পাশে গা এলিয়ে দেয় এবং বিড়বিড় করে বলে, প্রিয় চাঁদ, সাধ্য থাকলে হতাম সাধু, যেমন তুমি চাও। অবাগা হয়ে এসেছি দুনিয়ায়, পাপই বাঁচার উপায়। ঢাকা থেকে মানিকগঞ্জ এসেছে নায়েব তালুকদার। দূরত্ব খুব বেশি না, প্রথমবার আসছে এমনটা নয়, তবে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার নিজ জন্মস্থানে আসছে। আগে পিছে কয়েকশো পুলিশ, আর্মি এবং সাংবাদিক রয়েছে। কত শত ক্যামেরা তার দিকে তাক করানো। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেরোথা ব্রিজ পর্যন্ত হাজার হাজার মানুষের ভিড়। জয়ের ধ্বনি ছড়িয়ে পড়েছে চারদিকে। সবগুলো টিভি চ্যানেল ব্রেকিং নিউজ দেখাচ্ছে। নিজ বাসস্থানে মানিকগঞ্জ বেওথা গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিদেশ ভ্রমণের প্ল্যানিং রয়েছে। বরাবরই এমনটা যে এসেছেন নায়েব তালুকদার। তাকে নিয়ে ব্যস্ত থাকবে গোটা বাংলাদেশ। তার এক কথায় থেমে যাবে সময়। শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় এতটা সম্মান আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে সক্ষম হয়নি তিনি। তবে এবার সবটা তার মনে হচ্ছে মনের মতো। এটাই তো জীবন, একেই বলে ক্ষমতা। ৩ কোটি টাকার বুলেট প্রুফ কালো রঙের গাড়ির কাজ নামিয়ে সাধারণ জনগণকে হাত নাড়িয়ে কুশল বিনিময় করছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। নায়েব তালুকদারের পাশে বসে আছে রাশিদুল। তিনি বলেন, ভাই, এখন আমাদের থামানোর স্পর্ধা আর কারণ নেই। নায়েব বাঁকা হেসে বলে, একটা পথের কাঁটা আছে, নাসির শিকদার। শালাকে কেটে টুকরো টুকরো করে বেওথা নদীতে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা কর। রাশেদুল সম্মতি প্রকাশ করল। দুই ভাই আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করে। তারই মধ্যে তালুকদার বাড়ির সামনে নায়েব তালুকদারের গাড়ি থামে। কালো সুটবুট পরিহিত নায়েব তালুকদার গাড়ি থেকে নামতে সাংবাদিকরা তার দিকে ক্যামেরা তাক করায়। মাইক্রোফোন ধরে প্রশ্ন করে, প্রধানমন্ত্রী হয়ে আপনার অনুভূতি কেমন? কতদিন থাকার প্ল্যানিং রয়েছে মানিকগঞ্জ? এবং মানিকগঞ্জ শহরে উন্নতির জন্য তিনি কি কি করবেন? নায়েব তালুকদার অতি গোপনে সকলের প্রশ্ন এড়িয়ে জবাব দেয়, আপনারা জেনে থাকবেন আমার একটিমাত্র সন্তান রয়েছে। তার নাম নয়ন তালুকদার। সন্তান ছাড়া আমি আমাকে কল্পনা করতে পারি না। আমার বেঁচে থাকার একমাত্র সম্বল হচ্ছে আমার ছেলে। মূলত তার সাথে কিছুটা সময় কাটানোর জন্য মানিকগঞ্জ এসেছি। বলেই ভিড় ঠেলে বাড়ির ভিতর পা রাখে। দুজন দারোয়ান ফজল আর আলালের সঙ্গে কুশল বিনিময় করতেও ভোলে না। গেটের বাইরে দাঁড়িয়ে থাকে সাংবাদিক, পুলিশ এবং আর্মিরা। তাদের ভেতরে ঢোকার অনুমতি নেই, ওই অবধি তাদের অধিকার। বাড়ির মেন দরজা খোলা ছিল। আমিনা অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন স্বামীর জন্য। মাঝে মাঝে বড্ড রাগ হয়, অভিমান জমে মনে, কান্না পায়, আফসোস হয়। মানুষটা ভালোবাসলো না, রাগ বুঝলো না, অভিমান বুঝলো না। এসব ভেবে তার ওপর থেকে মায়া কমাতে ইচ্ছা করে। কিন্তু দিন শেষে ওই মানুষটার মুখটা দেখতে পেলেই যেন সে শান্তি পায়। মনে হয় দেহে প্রাণ ফিরে আসলো। ভালোবাসা বড্ড অদ্ভুত। কথাই থাকে না, আমরা সব সময় ভুল মানুষকেই ভালোবাসি। আমাদের প্রতি যাদের একটু গুরুত্ব নেই, আমরা তাদেরকেই বেঁচে থাকার অক্সিজেন বানিয়ে ফেলি। নায়েব তালুকদার আমিনার মুখপানে তাকিয়ে একটুখানি হাসে। যৌবনকালে বেশ সুদর্শন পুরুষ ছিল, যার জৌলুস এখনো কমেনি। চুল দাড়ি হালকা সাদা হতে শুরু করেছে। মুখে বয়স্কের ছাপ স্পষ্ট, তবুও তাকে অদ্ভুত সুন্দর দেখায়। আমিনা বরংবার প্রেমে পড়ে। কি অবস্থা! আমিনার গালে হাত দিয়ে শুধাই নায়েব। বোধহয় লজ্জা পেল আমিনা। গাল দুটো কেমন লাল হয়ে ওঠে। তিনি নামিয়ে রিনঝিনে জবাব দেয়, ভালো আছি, ভেতরে আসুন। মাথা নাড়িয়ে ভেতরে ঢুকে পড়ে নায়েব। ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে, পায়ের উপর পা তুলে। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে কাউকে খুঁজতে থাকে। চতুর আমিনা ঠিক বুঝতে পারে ছেলেকে খুঁজছে সে। তাই দৌড়ে চলে যায় নয়নের কক্ষের পানে। রাশেদুল সাংবাদিক এবং পুলিশ আর্মিদের বিদায় করে এসে
নায়েব তালুকদারের পাশে বসে পড়ে। বড়ই ক্লান্ত সে। লাঠিতে ভর দিয়ে নিজ কক্ষ থেকে বেরিয়ে আসে মজনু তালুকদার। গম্ভীর তার চোখ মুখ। মীরা কিচেন থেকে বেরিয়ে আসে ট্রে হাতে। নায়েব এবং রাশেদুলকে শরবত দেয়। ভালো মন্দ আলাপ করে চলে যায়। মজনু তালুকদার বসে পড়ে ছেলেদের মুখোমুখি। 500 বছর রাজনীতি করেছি আমি। প্রথমে চেয়ারম্যানের পেছনে পেছনে ঘুরতাম, তারপর মেয়র পদ ভোটে দাঁড়ালাম। চেয়ারম্যানের সহযোগিতায় পাশ করে গেলাম। 5 বছর পরে চেয়ারম্যানের বিপক্ষে নির্বাচনে দাঁড়ালাম, পাশ করলাম। দীর্ঘ 20 বছর একটানা চেয়ারম্যান ছিলাম মানিকগঞ্জ শহরে। এরপর এমপি হলাম। নায়েব যোগ্য হওয়ার পরে তাকে শিক্ষামন্ত্রী বানালাম। মুখের কথায় এত কিছু। নায়েব বলে, আব্বা হয়েছে কি? তোর ছেলে ওই মেয়েকে আবার বাড়িতে নিয়ে এসেছে। অন্য মেয়েটা বেঁচে আছে, 40 জন মেয়েকে খুঁজে পাচ্ছি না। রাশেদুল বাঁকা হেসে বলে, আব্বা আপনি চিন্তা করিয়েন না, অনুও মরবে, ওই মেয়েটাও বাড়ি থেকে বের হবে। ওই মেয়েটাও এ বাড়ি থেকে চাচু, চাঁদ এই বাড়ি থেকে বেরোবে না। উস্কো খুস্কো চুল, ঢিলা ঢালা কালো রঙের টি শার্ট, কালো শর্ট প্যান্ট, ঠোঁটের কাছে সিগারেট, সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে নায়েব তালুকদারের রাজপুত্র। আহা কি সুন্দর! চোখ জুড়িয়ে যায় নায়েবের। বিড়বিড় করে কয়েকবার মাশাল্লাহ মাশাল্লাহ বলে ওঠে। বাবার পাশে এসে বসে। রাশেদুল বলে, বাজান তুমি কেন বুঝতে পারছো না? ওই মেয়ে আমাদের ধ্বংস করবে বলে এই বাড়িতে এসেছে। তাকে মেরে ফেলো তুমি। নোয়ান সিগারেট টান দিয়ে চাচুর চোখে চোখ রাখে এবং নির্ভয়ে বলে, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি বলবো, চাঁদকে আমার লাগবেই, মরে যাব তবুও ওকে ছাড়বো না। দীর্ঘশ্বাস ফেলে মজনু তালুকদার। তিনি মনে মনে ভেবে ফেলে, এবার আমাকেই কিছু করতে হবে। উন্নত চিকিৎসার জন্য অনুকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু ভাগ্য বোধহয় সাথে ছিল না, বা অনুরই বোধহয় বেঁচে থাকার ইচ্ছে ছিল না। তাই তো অপারেশন থিয়েটার থেকে ফিরে আসতে পারে না। অপারেশন চলাকালীন সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। থেমে যায় জীবন প্রদীপ। একটা জীবনের গল্প এখানেই সমাপ্ত। ডাক্তার এবং নার্সরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না। এতটাও ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল না যে অপারেশন চলাকালীন সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মৃত্যুর পরে অনু মুখ দিয়ে লালা বের হয়। এবার সবগুলো ডাক্তার নার্স বুঝে যায় মৃত্যুর রহস্য। কেউ একজন স্লাইনে বক্স পয়জন পুশ করেছে, যার ফলে মৃত্যু ঘটেছে অনুর। ইটস এ মার্ডার। সিফাত বাইরে অপেক্ষা করছিল। ডাক্তার বেরোবে, ভালো একটা খবর দিবে, এই অপেক্ষায় প্রহর গুনছিল। হাতে তার নীল রঙের ডায়েরি। কিছু মুহূর্তে আগেই এই ডায়েরিখানা তাকে দিয়েছে এসিপি আশিক। দৌলতিয়ায় সেই ছোট্ট কুটিরে তল্লাশি চালিয়ে এই ডায়েরিখানা খুঁজে পেয়েছে। সে থেকে এটা বুকে চেপে অনুর অপেক্ষায় প্রহর গুনছে। সময় গড়িয়ে 2 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু অপারেশন থিয়েটার থেকে কোনো খবর আসছে না। উতলা সিফাত ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, আমি মারা গেলে মসজিদের কাছাকাছি রাস্তার পাশে কবর দিও আমায়। কোনো একদিন কোনো এক সময় সে যখন ওই রাস্তা দিয়ে যাবে, আমার কবর দেখে যেন থমকে দাঁড়ায়। তার মনে পড়ে যাবে আমার কথা। কিছু মুহূর্তে আসবে আমার পাশে, বড্ড আফসোস নিয়ে বলবে, তোমাকে ঠকিয়ে ঠিক করিনি আমি। নিজের ভুল সংশোধন এর তাগিদে মসজিদে ছুটবে, নামাজ আদায় করে ক্ষমা চাইবে আল্লাহর নিকটে, আর দোয়া করবে আমার জন্য। ব্যাস, মরে গিয়ে জিতে যাব আমি। অনু জানে আবিরের পাপ পাহাড় ছুঁয়ে গিয়েছে। ক্ষমার অযোগ্য সে, তবুও সে চায় আবির ভালো থাকুক। যাদের সাথে অন্যায় করেছে তারা মানুষকে ক্ষমা করুক। এত অভিশাপে মানুষটার জীবন ছাড়খাড় হয়ে যাক। এই পৃথিবী সকল সুখ তারই হোক। অথচ বোকা অনু জানতে পারল না তার আবির দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। চরম কষ্টদায়ক মৃত্যু হয়েছে তার। নিথার দেহখানা ও শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে। জানাজা কিংবা কবর কোনোটাই তার কপালে জোটেনি। এসব যদি অনু জানতে পারত, তাহলে এত চিৎকার করে কাঁদত, বরংবার বলতে থাকতো, আমি তো তাকে ক্ষমা করে দিয়েছিলাম, তবুও কেন তাকে এত যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হলো। সিফাত ডায়েরিখানা বন্ধ করে ফেলল। অনুর মা বাবা এবং বোনকে সে ঢাকায় আনেনি। আসলে সময়ই হয়ে ওঠেনি।
হঠাৎ মাঝরাতে ডাক্তার জানায় ইমার্জেন্সি অপারেশনের জন্য এক্ষুনি অনিকে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাওয়া উচিত। সিফাত কোনো কিছু চিন্তা না করে, কাউকে কিছু না জানিয়ে তখনই অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে বাড়ি জমায়। পথে অবশ্য কল করে ওনাদের জানিয়ে দিয়েছিল